আর বন্ধুরা, আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগত। আজকে আরও একটি নতুন গল্প তোমাদের পড়ে শোনাবো। আমার গল্প পড়া তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো শুরু করা যাক আজকের গল্প। অলৌকিক হলেও সত্যি। সৈয়দ রেজাউল করিম। কাশীমিত্র শ্মশান ঘাটে আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন রাত প্রায় 11টা। কাঁধ থেকে লাশের খাটিয়াটা নামিয়ে রেখে কেউ বিড়ি ধরিয়েছে, আবার কেউ গামছা দিয়ে ঘাম মুছছে। এমন সময় হরিকাকু বাবাকে উদ্দেশ্য করে বললেন, ও ছোট কর্তা, আকাশের দিকে তাকিয়ে দেখো, বৃষ্টি নামলো বলে। হরিকাকুর কথা শুনে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম। দেখে মনে হলো কথাটা মিথ্যে বলেননি হরিকাকু। কালো মেঘে ঘিরে খেয়েছে দ্বাদশীর চাঁদ। নিঝুম নিকোষ কালো আধারে ঢেকে গেছে সারা আকাশ, সারা শহর। একটা তারারও চিহ্ন নেই আকাশে। কেমন একটা থমথমে কেন ঝড়ের পূর্বাভাস। আবহাওয়ার পরিস্থিতি বুঝে বাবা কাতর অনুরোধ, ভাই তোরা আর দেরি করিস না, চিতা সাজা, না হলে বৃষ্টিতে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। ওরা আর দেরি করলো না, কোমরে গামছা বেঁধে লেগে পড়লো কাজে। সাথে নিয়ে যাওয়া চেলা কাঠের বান্ডিল খুলে সাজাতে থাকলো চিতা। হ্যাজাক লাইট হাতে নিয়ে বাবা দাঁড়িয়ে, অপর প্রান্তে আমি। চিতাটা অর্ধেক সাজানোর পর ওরা ধরাধরি করে নিয়ে এলো জেঠিমার লাশ। তারপর সযত্নে চিতার উপর শুইয়ে দিয়ে আবার সাজাতে থাকলো চিতা। হ্যাজাক লাইটের আলো পড়েছে জেঠিমার মুখে, সেই আলোর প্রতিফলন পড়েছে আমার চোখে। আমি নিজেকে আর সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম নিঃশব্দে। মনে পড়ল দুপুরবেলার কথা। আমার হাতটা ধরে চুমু খেয়ে জেঠিমা বললেন, আমাকে একটা পান এনে দিবি বাবা? বারে কেন আনবো না বলে জেঠিমার সামনে হাত পেতে দিয়েছিলাম আমি। আর তা দেখে জেঠিমা তার আঁচলের খোঁট থেকে একটা আধুলি বের করে দিলেন আমার হাতে। আর সেই আধুলিটা নিয়ে ছুট দিলাম পানের দোকানের দিকে। কদিন ধরেই জেঠিমা পড়েছিলেন বিছানায়। বড়রা বলা বলি করছিল জেঠিমার বেদবমি হয়েছে। বেদবমিটা যে কী তা আমার জানা ছিল না। মার কাছে জানতে চাইতেই দুটো কথা শুনিয়ে দিলেন মা। ছোট ছেলে ছোট ছেলের মতো থাক, তোর অত ওজন কিসের? মার কথা শুনে আমি চুপ করে গেলাম। সাহস হলো না আর অন্য কাউকে জিজ্ঞেস করতে। জেঠিমা খুব পান খেতেন, বলতে গেলে পান না হলে তার চলতই না। সেই জেঠিমাকে কদিন ধরে পান খেতে দেয়নি বড়রা। ডাক্তার নাকি পান খেতে নিষেধ করে গেছেন। কে জানে কতটা দুধ কতটা জল। কেউ বুঝতে না চাইলেও আমি বুঝেছিলাম জেঠিমার ব্যথাটা। ওষুধ খেয়ে খেয়ে তার মুখ তেতো হয়ে গিয়েছিল। ধারে কাছে লোকজন নেই দেখে আমার কাছেই পেশ করেছিল তার মনের অভিব্যক্তি। আমি না করতে পারিনি। জেঠিমার কোনো ছেলে বলে ছিল না। পাড়া প্রতিবেশীদের কটু মন্তব্য তার কানে যেত। আমাকে দেখিয়ে সবাইকে বলতেন, সুমন আমার ছেলে। আমি লজ্জা পেলেও মায়ের থেকে বেশি জেঠিমাকেই ভালোবাসতাম। জেঠিমাও আমাকে বেশি ভালোবাসতেন। আমাকে কাছে নিয়ে শুতেন, বাজার থেকে ভালো ভালো খাবার কিনে এনে দিতেন, লালপরি নীলপরির অনেক গল্প শোনাতেন। হাতের মুঠিতে পানির খিলিটা নিয়ে যখন বাড়িতে ঢুকি তখন দেখি আমার মা বোন বারান্দায় পা ছড়িয়ে কান্নাকাটি করছে। কেন যে তারা কাঁদছে তা বুঝতে পারিনি তখনও। চৌকাঠ ডিঙিয়ে ঘরের ভিতর উঁকি মারতেই দেখি পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা আছে জেঠিমার শরীর। আমি বুঝতে পারলাম জেঠিমা আর নেই, তিনি মারা গেছেন। আমি কেঁদে ফেললাম। বাড়িতে ছিলেন না, তিনি তখন লখনৌতে। বাবা ফোন করেছিলেন কিন্তু পাওয়া যায়নি জ্যাঠামশাইকে। রেলগাড়ি চাকরিটা এরকম, কখন কোথায় থাকবেন তা নিশ্চিত করে বলতে পারেন না কেউ। হয়তো 2-3 দিন পরে খবর পাবেন, তারপর বাড়ির পথে যাত্রা করবেন। এতদিন কি লাশ পড়ে থাকবে ঘরে? অগত্যা সিদ্ধান্ত নিতে হলো, সৎকার করা হবে আজই। হিসেব অনুযায়ী আমি হলাম জেঠিমার ছেলে, সুতরাং তার মুখাগ্নি করতে হবে আমাকেই। আগুন হাতে কিভাবে চিতা প্রদক্ষিণ করতে হবে, কিভাবে মুখাগ্নি করতে হবে তা বুঝিয়ে দিলেন পুরোহিতমশাই। শুধু তাই নয়, অগ্নিসংযোগের কালে কি মন্ত্র বলতে হবে তারও তালিম দিলেন তিনি। কিন্তু সেসব কথা আমার কানে ঢুকছিল না। আমার মনের মধ্যে তখন বইছিল ঝড়, প্রচণ্ড ঝড়, বাইরের ঝড়ের সাথে পাল্লা দিয়ে। এই সময় ঝড়ের দাপট বাড়ল, গাছপালা কাঁপিয়ে ধেয়ে এলো এক প্রচণ্ড ঝড়।
এক্ষুনি বৃষ্টি আসবে ভেবে কোনো রকমে আমার হাত ছুঁয়ে বাবাই অগ্নিসংযোগ করলেন। তার 2 মিনিট যেতে না যেতেই শুরু হলো বৃষ্টি, ঝম ঝম করে। বৃষ্টি দেখে সবাই ছুটল শ্মশানের আটচালার দিকে। আমিও ছুটতে গেলাম, কিন্তু ছুটতে পারলাম না। চিতার কাঠে বেঁধে গেল আমার গামছার খোঁট। ছাড়াতে গিয়ে মনে পড়লো জেঠিমার পানের কথা। কোনো কিছু না ভেবেই পকেট থেকে বার করলাম পানের খিলিটা, গুজে দিলাম জেঠিমার হাতে। তৃপ্তিতে ভরে উঠল হৃদয়, শান্তিতে ভরে উঠল মন। গামছাটা ছাড়িয়ে ছুট দিলাম আটচালার দিকে। জলে আর আগুনে মিলেমিশে শ্মশান ঘাট তখন ধোঁয়ায় অন্ধকার, পোড়ার গন্ধে ভরে উঠেছে চারপাশ। ঠিক সেই সময় বাবা বললেন, তোর জুতো জোড়া কোথায়? বাবার কথা শুনে আমার আত্মারাম খাঁচা ছাড়া। বকুনি খাওয়ার ভয়ে বৃষ্টি মাথায় করে ছুট দিলাম চিতার ওদিকটায়। ওখানে একটা খেজুর গাছের তলায় রেখে দিয়েছিলাম জুতো জোড়া আনতে। পৌঁছতে পারলাম না খেজুর গাছতলায়। চিতার কাজ বরাবর গিয়ে থমকে দাঁড়িয়ে পড়তে হলো আমাকে। না দাঁড়িয়ে উপায় ছিল না। দেখি সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা, দেখতে অতি কৃষ্ণকায়, মাঝবয়সী, হাতে তার ত্রিশূল, গলায় ঝুলছে হাড়ের মালা, ভাটার মতো চোখ দুটো জ্বলছে দপদপ করে। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে, গলা উঠল শুকিয়ে। চিৎকার করে যে কাউকে ডাকবো সে ক্ষমতা তখন আমার নেই। বাঘের চোখে চোখ পড়লে যেমন শিকারের অবস্থা হয়, ঠিক আমার অবস্থাও তেমন। এক পাও নড়তে পারলাম না সেখান থেকে। চোখ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ভৈরবীর দিকে। ভৈরবী তার হাতের ত্রিশূলটা চিতার মাঝখানে পুঁতে দিয়ে চাপা স্বরে আমাকে শোধালেন, কে পুড়ছে রে? আমি সভয়ে জবাব দিলাম, আমার জেঠিমা। সদবা না বিধবা? বললাম সদবা। আমার কথা শুনে চিতার চারদিকটা প্রদক্ষিণ করলো, তারপর আমাকে বলল, হাত পাত বন্ধ করে মন্ত্রমুগ্ধের মতো হাতটা পেতে দিলাম। বুঝতে পারলাম হাতে মুদ্রার মতো কিছু একটা জিনিস দিলেন ভৈরবী। কথা মতো হাত মুঠো করলাম। শুনতে পেলাম ভৈরবীর গলা, এখানে দেখবি না, কাউকে দেখাবি না, ঘরে গিয়ে খুলবি, যত্ন করে রাখবি, সংসারে তোদের কোনো অভাব হবে না। কথা মতো না দেখেই ধুতির খোটে গুজে রাখলাম মুদ্রাটা। তারপরেই খুললাম চোখ, কিন্তু কোথায় ভৈরবী? তাকে দেখতে পেলাম না কোথাও। ভয়ে কাটা দিয়ে উঠল গা, থরথর করে কাঁপতে লাগলো শরীর। বৃষ্টি মাথায় করে পুরোহিত এলেন কিছুক্ষণ পরে জেঠিমার নাভিকুণ্ডটা খুঁজতে। ফিরছি না দেখে বাবা এলেন আমায় খুঁজতে। তারা দুজনেই দেখলেন চিতার পাশে দাঁড়িয়ে আমি ঠকঠক করে কাঁপছি। আমার অবস্থা দেখে তারা ভয় পেয়ে গেলেন। আমাকে বুকে জড়িয়ে বাবা বললেন, তোমার কি হয়েছে বাবা? এক করে বলে গেলাম চোখে দেখা ঘটনা। শুনে দুজনেই বিস্মিত। পুরোহিত বললেন, তুমি ভাগ্যবান বাবা, ভাগ্যবান না হলে কি তুমি ভৈরবীকে দেখতে পেতে? তা ভৈরবী যখন বারণ করেছেন তখন জিনিসটি তুমি কাউকে দেখিও না, এমনকি তোমার বাবাকেও না। হ্যাঁ, পুরোহিতের কথা আমি আজও ভুলিনি। বাবা মা কেউ ভুলেও জানতে চায়নি ভৈরবীর কাছ থেকে আমি কি পেয়েছি। ঘরে ফিরে দরজায় খিল দিয়ে আমি দেখেছিলাম সেটা একটা মুদ্রা, সোনার মুদ্রা। তার গায়ে নেই কোনো সরকারি শিলমোহরের ছাপ। তাতে খোদাই করা আছে এক মায়ের মূর্তি। সে আমার জেঠি। নগরের টবিন রোডের এক ফ্ল্যাটের বিছানায় আদশোয়া অবস্থায় আলোককৃষ্ণ চক্রবর্তী তার ছেলে, ছেলের বউ, নাতি নাতনিদের বলছিলেন তার জীবনে ঘটে যাওয়া এই অলৌকিক কাহিনীর কথা। জেঠিমার কথা মনে পড়তেই তার দু চোখ ছাপিয়ে গড়িয়ে পড়ল জল। ভিতরে গুমড়ে ওঠা কান্না কোনো রকমে সামলে তিনি বললেন, আজ আমি 92 বছরের বৃদ্ধ, চলাফেরার ক্ষমতা নেই। যে কোনো দিন বুক থেকে বার হয়ে যাবে শ্বাস। সেই শ্বাস বার হবার আগেই আমার নাতি জ্ঞানেশকে নিয়ে আসিস আমার কাছে। ওর হাতেই দিয়ে যাব আমার গচ্ছিত সম্পদ।